বিখ্যাত জার্মান ফিলসফার ফ্রেডরিক নিৎসের অনেক কথাই আমাকে অনেকভাবে প্রভাবিত করেছে। তবে যেই কথাটা আমি আমার মাথা থেকে কখনোই বের করতে পারিনি সেটা হচ্ছে লিভ ডেঞ্জারাসলি। অনেকেই অনেকভাবে এই লিভ ডেঞ্জারাসলি কনসেপ্টটা ব্যাখ্যা করেছেন। তবে আজকের ভিডিওতে আমি আমার মতো করে এই কনসেপ্টটা ব্যাখ্যা করার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটা দেখার পরে আপনি নিজেকে এবং আমাদের সমাজকে একটা নতুন আলোয় দেখতে শিখবেন কিভাবে ডেঞ্জারাসলি বাঁচতে হয়। শুরুতেই ফ্রেডরিক নিৎসের গে সায়েন্স বইয়ের একটা ছোট্ট প্যাসেজ আপনাদের সাথে শেয়ার করি। বাই দ্য ওয়ে, এখানে গে মানে আমরা যে অর্থে গে শব্দটা ব্যবহার করি সেটা না। গে একটা ইংলিশ ওয়ার্ড যার অন্য আরেকটা অর্থ হচ্ছে জয়ফুল। তিনি লিখছেন, ফর বিলিভ মি, দ্য সিক্রেট ফর হারভেস্টিং ফ্রম এক্সিস্টেন্স দ্য গ্রেটেস্ট ফ্রুটফুলনেস অ্যান্ড দ্য গ্রেটেস্ট এনজয়মেন্ট ইজ টু লিভ ডেঞ্জারাসলি। সুতরাং তিনি বলছেন, মানুষ হিসেবে আমাদের অস্তিত্বকে ফলপ্রসূ করার এবং সেখান থেকে সর্বোচ্চ আনন্দ বা স্যাটিসফ্যাকশন পাওয়ার জন্য আমাদের যা করতে হবে তা হলো আমাদেরকে ডেঞ্জারাসলি বাঁচতে হবে। কিন্তু এখন প্রশ্ন হলো, ডেঞ্জারাসলি বাঁচা মানে কি? পরের অংশটুকু পড়ার আগে আমি আপনাকে বলবো একটা নলেজ বেস পার্সপেক্টিভ থেকে চিন্তা করার জন্য। অর্থাৎ আপনি যা কিছু শিখেন বা যা কিছু বিশ্বাস করেন সেগুলোর ব্যাপারে আপনি আসলে কতটুকু ক্রিটিক্যাল। আপনি কি যে কোনো জ্ঞান বা বিশ্বাসকে প্যাসিভলি অ্যাকসেপ্ট করেন, নাকি সেগুলোকে ইন্টেলেকচুয়ালি চ্যালেঞ্জ করার মাধ্যমে সেগুলোর সাথে অ্যাক্টিভলি এঙ্গেজ হন? যে কঠিন প্রশ্নগুলো আপনার বিলিফ বা নলেজকে চ্যালেঞ্জ করে সেগুলোকে কি আপনি পাশ কাটিয়ে যান, নাকি তাদের উত্তর খোঁজার মাধ্যমে আপনার বিশ্বাস এবং জ্ঞানকে আরও দৃঢ় করেন? অর্থাৎ নিচ্ছে আপনাকে ইন্টেলেকচুয়াল কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে বলছেন। তিনি আরও লিখছেন, বিল্ড ইউর সিটিজ অন দ্য স্লোপস অফ ভিসুভিয়াস। ভিসুভিয়াস হচ্ছে সেই ভলকানো বা আগ্নেয়গিরি যা কিনা পম্পেই নগরীকে ধ্বংস করেছিল। অর্থাৎ তিনি বলছেন, এই বিপজ্জনক আগ্নেয়গিরির ঢালে তোমার শহরটাকে গড়ে তোলো। অর্থাৎ তার মতে আরাম আয়েশ, নিশ্চিন্ত জীবন অথবা প্রশ্নহীন জ্ঞান মানুষকে অলস এবং দুর্বল করে তোলে। জীবনের আনন্দ উপভোগ করতে হলে জীবনের কঠিন মুহূর্ত এবং কঠিন প্রশ্ন এই দুইটারই মুখোমুখি হতে হবে। তিনি আরও বলছেন, সেন্ড ইউর শিপস ইনটু আনচার্টেড সিজ। অর্থাৎ তিনি আমাদেরকে এমন সাগরে আমাদের জাহাজ নিয়ে যেতে বলছেন যেখানে এর আগে আমরা কখনো যাইনি। তার মানে হচ্ছে আমাদের মধ্যে অজানাকে জানার একটা তীব্র ক্ষুধা থাকা উচিত। তিনি আরও বলছেন, লিভ অ্যাট ওয়ার উইথ ইউর পিয়ার্স অ্যান্ড ইয়োরসেলভস। দেখুন, পিয়ার্স মানে আপনার সমকক্ষ লোকজন বা আপনার দলের মানুষ, যাদের সাথে সাধারণত আপনার এক ধরনের সমঝোতার সম্পর্ক থাকা উচিত। কিন্তু নিচ্ছে বলছেন, লিভ অ্যাট ওয়ার উইথ ইউর পিয়ার্স অ্যান্ড ইয়োরসেলভস। তার মানে হচ্ছে আপনার সমকক্ষ বা দলের মানুষ বলেই যে আপনি তাদেরকে প্রশ্ন করা বন্ধ করবেন এমন না, এমনকি আপনি নিজেকেও নিজে প্রশ্ন করা বন্ধ করবেন না। তিনি আরও বলছেন, বি রবার্স অ্যান্ড কনকুয়ারার্স অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান নট বি দ্য রুলার্স অ্যান্ড পজেসার্স, ইউ সিকার্স অফ নলেজ। এখানে ইউ সিকার্স অফ নলেজ বলতে তিনি জ্ঞান পিপাসু মানুষদের বুঝিয়েছেন। তিনি তাদের বলছেন, যতদিন পর্যন্ত না তোমরা সেই সত্যিকারের জ্ঞান অর্জন করতে পারবে, অর্থাৎ তোমরা যতদিন পর্যন্ত না রুলার্স এবং পজেসার্স হতে পারবে, ততদিন তোমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। একজন দিগ্বিজয় বীর অথবা একজন ডাকাত দুজনেই কিন্তু যা চায় তা অর্জনের জন্য সক্রিয়ভাবে চেষ্টা করতে থাকে। সুতরাং আপনি যদি একজন জ্ঞান পিপাসু মানুষ হন, তাহলে আপনাকে জ্ঞানের জন্য অ্যাক্টিভলি এঙ্গেজ থাকতে হবে। প্যাসিভলি সব কিছু অ্যাকসেপ্ট করা যাবে না। Soon the age will be past when you could be content to live hidden in forest like a shy deer. কারণ আপনি প্যাসিভলি বিশ্বাস করে সন্তুষ্ট থাকবেন সেই দিন আর বেশি দিন থাকবে না। আপনার বিশ্বাস নিয়ে যে আপনি ভীত হরিণের মতো বনে জঙ্গলে লুকিয়ে থাকবেন সেই দিন খুব দ্রুত শেষ হয়ে যাবে। কেন শেষ হয়ে যাবে সেটাই তিনি বলছেন তার পরের লাইনে। At long last the search for knowledge will reach out for its due. It will want to rule and possess and you with it. মনে রাখবেন, এই নলেজের সাথে ক্ষমতার কিন্তু একটা সম্পর্ক আছে। কেউ যখন বলে কোনো একটা বিষয়ে তার ভালো দখল আছে, এই দখল কথাটার ভিতরে কিন্তু সূক্ষ্মভাবে ক্ষমতার একটা ইঙ্গিত পাওয়া যায়। নিচ্ছে সেটাই বলছেন, শেষ পর্যন্ত এই জ্ঞানের অনুসন্ধান তার প্রাপ্যটি আদায় করে নিবে। পৃথিবীতে যে ক্ষমতাবান, তার সংস্কৃতি, তার মূল্যবোধ, তার নৈতিক ব্যবস্থা সবকিছুই সে অন্যের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। তার দর্শন দ্বারা দুনিয়া নিয়ন্ত্রিত হবে। সে দখল করবে এবং শাসন করবে। আগে আপনি যে প্রশ্নের উত্তর জানতেন না, আপনার সন্তান যদি আপনাকে সেই প্রশ্নটা করত, তাকে আপনি ধমক দিয়ে চুপ করিয়ে রাখতে পারতেন।
কিন্তু আজকে যদি আপনি আপনার সন্তানকে সে প্রশ্নের উত্তর দিতে না পারেন, তাহলে আপনার সন্তান সে প্রশ্নের উত্তরের খোঁজে অন্য কারোর কাছে যাবে। তাহলে আমরা বুঝলাম মানুষ হিসেবে আমাদেরকে অ্যাক্টিভলি নলেজ অ্যাকোয়ার করতে হবে, কিন্তু সেটা বোঝার পরেও কেন আমরা সেটা করতে পারি না? তখন নিচ্ছে আমাদেরকে বলবেন, এই যে আমরা যে একজন স্বতন্ত্র মানুষ বা একজন ইন্ডিভিজুয়াল, অনেক সময় আমরা আসলে নিজেরাই নিজেদের সেই স্বতন্ত্র ব্যক্তি সত্তাটাকে স্বীকৃতি দেই না। তখনই শুরু হয় আমাদের ম্যাডনেস বা ইনস্যানিটি। তার আরেকটি বিখ্যাত বই হচ্ছে বিয়ন্ড গুড অ্যান্ড ইভিল। সেখানে তিনি লিখছেন, ইন ইন্ডিভিজুয়ালস ইনস্যানিটি ইজ রেয়ার, বাট ইন গ্রুপস, পার্টিজ, নেশনস অ্যান্ড ইপক্স ইট ইজ দ্য রুল। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন, আপনি যদি আলাদা আলাদা ব্যক্তির দিকে তাকান তাহলে দেখবেন পাগলের সংখ্যা আসলে খুবই কম। একটা নির্দিষ্ট পরিমাণের র্যাশনালিটি বা চিন্তা করার ক্ষমতা মানুষের ভিতরে থাকে যতক্ষণ পর্যন্ত না সে কোনো না কোনো একটা দলে যোগ দেয়। সেই জন্য তিনি বলতে চাচ্ছেন, ইন্ডিভিজুয়াল লেভেলে ইনস্যানিটি, ম্যাডনেস বা পাগলামি আসলে বিরল, কিন্তু সেই মানুষই যখন আবার দলবদ্ধ হচ্ছে, অর্থাৎ তারা একসাথে কোনো একটা গ্রুপ বানাচ্ছে বা পার্টি বানাচ্ছে, তখন তাদের ভিতরে পাগলামি যেন একটা নিয়ম হয়ে দাঁড়ায়। নিচ্ছের মতে এইটা অনেকটা আইনের মতো যে মানুষ সঙ্গবদ্ধ হলেই একজন ব্যক্তি হিসেবে তার যে চোখ কান খোলা রেখে চিন্তা করার যে ক্ষমতা, সেইটা যেন সে হারিয়ে ফেলে। তৈরি হয় স্লোগান আর ট্যাগ, শুরু হয় মব। মানুষ কিছু ক্ষেত্রে অলমোস্ট অন্ধের মতো তার পক্ষের বা দলের সবকিছু গ্রহণ করবে এবং বিপক্ষের সবকিছু অস্বীকার করবে। আপনি যদি বাংলাদেশের কোনো একটা টক শোতে দুই দলের লোকের কথাবার্তা শুনে থাকেন, তাহলে দেখবেন দুইটা মানুষ কন্টিনিউয়াসলি এ দেশের জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত তাদের বিরোধী দল কি কি খারাপ কাজ করেছে সেগুলো বলতেছে, এবং তার দল যা কিছু করেছে তার সব কিছুই কেন সঠিক তার পক্ষে যুক্তি দিয়ে যাচ্ছে। আপনি চূড়ান্তভাবে যদি আপনার চিন্তা করার ক্যাপাসিটি বিসর্জন দিতে না পারেন, তাহলে আপনি এইভাবে কথা বলতে পারবেন না। আপনার কোন একটা দল বা নেতার প্রতি কমিটমেন্ট এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে আপনি অন্ধ হয়ে গিয়েছেন। দলগতভাবে মানুষ যখন কোনো একটা অযাচিত, অনৈতিক, বেআইনি বা বর্বর কাজ করে, যেহেতু তার আশপাশের অন্য মানুষরাও একই কাজ করছে, তার কাছে এটা মনেই হয় না যে সে কোনো একটা ভুল করছে। একজন ব্যারিস্টার, একজন পিএইচডি হোল্ডার অথবা একজন বুদ্ধিজীবীর কাছে ব্যক্তিগতভাবে যে জিনিসটা চরমভাবে অযৌক্তিক বা অন্যায় মনে হওয়ার কথা, একটা দলগতভাবে মানুষ যখন সেই কাজটা করতে থাকে তার কাছে তখন সেটা মহৎ মনে হয়। সব মানুষেরই কিন্তু নিজে নিজে চিন্তা করার ক্ষমতা আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই মানুষ যখন দলবদ্ধ হয় তখন সে আর নিজে চিন্তা করে না। আর যারা চিন্তা করতে চায় না তাদেরকে দলে ভেড়ানোর খুব চমৎকার একটা উপায় হচ্ছে বিভিন্ন ধরনের স্লোগান এবং ট্যাগিং। মনে রাখবেন, যে কোনো স্লোগান বা ট্যাগিং আপনার চিন্তার জগৎকে সম্প্রসারিত করে না, সংকুচিত করে। একটা স্লোগান বা ট্যাগিং কখনোই কোনো একটা পূর্ণাঙ্গ রিয়েলিটিকে ধারণ করতে পারে না। মনে রাখবেন, রিয়েলিটি একটা স্লোগানের থেকে অনেক বেশি কমপ্লেক্স। দেখেন, রিয়েলিটি খুবই কমপ্লেক্স। আমরা সবাই কিন্তু এই কমপ্লেক্স রিয়েলিটিটা বুঝতে চাই না, কিন্তু এই যে আমরা অনেক কিছু বুঝি না, এই ফিলিংটা আমাদের জন্য খুবই অস্বস্তিকর। আমরা বরং ওই ফিলিংটা চাই যে আমরা আসলে সব কিছু বুঝি। সুতরাং আপনি যদি কাউকে এই ফিলিংটা দিতে পারেন যে তারাও অনেক কিছু বুঝে, তাহলে তারা খুশি হয়। এটা তাদের জন্য অনেক কমফোর্টিং, এবং এইটার জন্য খুব ভালো একটা উপায় হচ্ছে বিভিন্ন ধরনের স্লোগান এবং ট্যাগিং। মনে করেন আপনার বিরোধী দলের কোনো একজন একটা প্রস্তাব করলেন, এই জিনিস বোঝার ক্ষমতা বা ইচ্ছা কোনোটাই আপনার নেই। সেক্ষেত্রে একটা রেডিমেড ট্যাগিং যদি থাকে তাহলে ওনাকে বয়কট করাটা সহজ হয়। সেক্ষেত্রে ওনার প্রপোজালটার সাথে আপনাকে আর এঙ্গেজ না করে আপনি ওনাকে সরাসরি মৌলবাদী, নাস্তিক, ভারতের দালাল, পাকিস্তানের দালাল, জঙ্গি, শাহবাগী, তৌহিদি, রাজাকার বা অন্য যে কোনো ট্যাগ দিয়ে বয়কট করতে পারেন। আপনি যদি আপনার দলের একজন উচ্চপদস্থ নেতা হন এবং আপনি যদি বুঝেন আপনার দলের লক্ষ লক্ষ বা কোটি কোটি সমর্থক আছে যারা এগুলো বুঝবে না, তাদের জন্য আপনি একটা ট্যাগ বা স্লোগান বাজারে ছেড়ে দিতে পারেন। কোটি কোটি মানুষ তখন কোনো কিছু না বুঝেও সেখানে পার্টিসিপেট করতে পারবে। একদম সাধারণ একজন মানুষ যে কোনো কিছু এগুলার বুঝে না, সেও একটা গালি দিয়ে পার্টিসিপেট করতে পারবে। অসম্ভব সুন্দর একটা অনুভূতি ওইসব মানুষের জন্য যে তারাও পার্টিসিপেট করতে পারছে, তারাও বুঝতে পারছে। দেখেন, একজন অপরাধীকে অপরাধী বলা দোষের কোনো কিছু না, কিন্তু কোনো একজন লিডার যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে ট্যাগিং এবং স্লোগানের রাজনীতি উৎসাহিত করতে থাকেন, তাহলে তিনি আসলে একটা ব্রেইনলেস এবং কনফিউজড জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন, যেটা যে কোনো সময় কলাপস করবে।
গ্রুপস, পার্টিজ, নেশনসের মতো সংঘবদ্ধ জনগোষ্ঠী কিভাবে অবিবেচকের মতো কাজ করে সেটা তো বললাম। বাকি থাকলো ইপক্স। ইপক্স মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সময় বা কোনো একটা নির্দিষ্ট যুগ। আমরা যেমন বলি যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়, কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে চলা মানে কিন্তু এই না যে সেই যুগের সব কিছু অন্ধভাবে গ্রহণ করতে হবে। কিন্তু আনফর্চুনেটলি অধিকাংশ ক্ষেত্রে আমরা সেটাই করি। কোনো একটা গ্রুপ, দল, পার্টির যেমন কিছু স্লোগান থাকে, তেমনি কোনো একটা নির্দিষ্ট যুগেরও কিন্তু কিছু স্লোগান থাকে যা মানুষের চিন্তা করার ক্ষমতাকে অনেক সময় ধ্বংস করে ফেলে। যেমন আমাদের যুগের খুব নাম করা একটা স্লোগান হচ্ছে কাস্টমার ইজ দ্য কিং। দেখেন, আপনি কাস্টমারকে তার ন্যায্য পাওনা বা হক বুঝিয়ে দিবেন, তাতে দোষের কোনো কিছু নেই। কিন্তু আমরা ব্যাপারটাকে ঠেলতে ঠেলতে এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছি, এখন মনে হয় যেন আমরা কাস্টমারের জন্যই সব কিছু করছি। তবে প্রথমেই আমাদেরকে বুঝতে হবে যে কাস্টমার কি। আমাদের আজকের সমাজ ব্যবস্থায় একজন লেখক যখন লিখছেন, তার পাঠক হচ্ছে তার কাস্টমার। একজন শিক্ষক যখন পড়াচ্ছেন, তার স্টুডেন্ট হচ্ছে তার কাস্টমার। একজন কন্টেন্ট ক্রিয়েটর যখন ভিডিও বানাচ্ছেন, তার দর্শক হচ্ছে তার কাস্টমার। একজন দোকানদার যখন বিক্রি করছেন, তার ক্রেতা হচ্ছে তার কাস্টমার। সুতরাং কাস্টমার যেহেতু কিং, সুতরাং আপনার সফলতা যাচাই করা হবে আপনার কাস্টমারের মধ্য দিয়েই। আপনি বইটা কতটা ভালো লিখেছেন সেটা দিয়ে কিছুই যায় আসে না যদি আপনার পাঠক বইটা না পড়ে। শিক্ষক হিসেবে আপনি কতটুকু ভালো কিছুই যায় আসে না যদি আপনার স্টুডেন্টরা আপনার উপরে খুশি না হয়। আপনার ভিডিওর কন্টেন্ট কতটা ভালো সেটার কোনো গুরুত্ব নেই যদি মিলিয়ন মিলিয়ন মানুষ আপনার ভিডিওটা না দেখে। আর এই সকল ক্ষেত্রে কেউ যদি সফলতা অর্জন করতে চায়, তাহলে কোনটা ভালো কোনটা সঠিক সেইটা করার থেকে তার জন্য যুক্তিযুক্ত হচ্ছে তার কাস্টমার কি চায় সেটা করা। একজন লেখক, শিক্ষক বা কন্টেন্ট ক্রিয়েটরকে অল্প কথায় সহজভাবে সবকিছু বোঝাতে হবে, কিন্তু রিয়েলিটি তো আসলে সহজ না। রিয়েলিটি তো আসলে অনেক বেশি কমপ্লেক্স। কিন্তু আপনি যদি কমপ্লেক্স করে বোঝাতে চান, তাহলে আপনাকে কেউ গ্রহণ করবে না। কাস্টমার ইজ দ্য কিং এই কথাটা বলার মাধ্যমে অনেক সময় কাস্টমারের যে রেসপন্সিবিলিটি সেটা যেন সম্পূর্ণভাবে উঠিয়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ একজন লেখক, শিক্ষক বা কন্টেন্ট ক্রিয়েটরকেই সবকিছু সহজভাবে উপস্থাপন করতে হবে। ব্যাপারটা অনেকটা এরকম যে একজন পাঠক, একজন শিক্ষার্থী বা একজন দর্শকের কোনো একটা জটিল বিষয় বোঝার যে একটা আগ্রহ থাকবে, যে প্রচেষ্টা থাকবে, সেরকম কোনো দায়বদ্ধতাই যেন তার নেই। এবং যে সমাজ যেটা গ্রহণ করবে সেই সমাজে সেটাই বেড়ে উঠবে। আমাদের সমাজে কন্টেন্ট ক্রিয়েশনের নামে যে গালিগালাজ আর জামা কাপড় খোলার প্রতিযোগিতা শুরু হয়েছে, সেটা আগামী বছরগুলোতে আরও বাড়বে। উই আর প্রমোটিং অ্যান্ড সেলিব্রেটিং ননসেন্স। এখন সোশ্যাল মিডিয়াতে ঢুকলে আমরা কিছু কিছু মানুষের এমন সব কার্যক্রম দেখি, সেটা একজন ব্যক্তির কাছে অসম্ভব আপত্তিকর মনে হওয়ার কথা, কিন্তু যেই মুহূর্তে মিলিয়ন মিলিয়ন মানুষ সেটাকে সমর্থন দিচ্ছে, সেটা পরের প্রজন্মকে সেই ম্যাডনেসে যুক্ত হওয়ার স্বপ্ন দেখাচ্ছে। মনে রাখবেন, এইটা কিন্তু এমনি এমনি হচ্ছে না, এই সব কিছুরই কাস্টমার আছে। তাই কাস্টমার যেটা চায় সবসময় কাস্টমারকে সেটাই দেওয়া উচিত কিনা ভেবে দেখতে পারেন। আশা করি এখন বুঝতে পারছেন নিচে কেন বলেছিল, ইন ইন্ডিভিজুয়ালস ইনস্যানিটি ইজ রেয়ার, বাট ইন গ্রুপস, পার্টিজ, নেশনস অ্যান্ড ইপক্স ইট ইজ দ্য রুল। কিন্তু মানুষ সঙ্গবদ্ধ হলে যে শুধুমাত্র ম্যাডনেস আর মবই তৈরি হয়, এই কথার সাথে আমি একমত না। কারণ মানুষ সঙ্গবদ্ধ হয়ে সভ্যতাও গড়ে তোলে। তাই আমরা যদি ভালো কিছু করতে চাই, তাই আমাদেরকে অনেক সময় সঙ্গবদ্ধ হতে হবে। কিন্তু যে কথাটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, শুধুমাত্র কোনো একটা দলে যোগ দেওয়ার কারণে আপনার নিজস্বতা যেন নষ্ট হয়ে না যায়। দেখেন, কাউকে ফলো করা দোষের কোনো কিছু না, কিন্তু হাতে গোনা কয়েকজন মানুষের উপরে আপনার ওয়ার্ল্ড ভিউটা ছেড়ে দিবেন না। যখনই কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণ করবেন, সেটা আপনার চিন্তা শক্তি দ্বারা ফিল্টার করে নেবেন। প্রশ্ন করবেন, চ্যালেঞ্জ করবেন, শিখবেন, শিখাবেন। একটা ইন্টেলেকচুয়ালি অ্যাক্টিভ লাইফ লিড করবেন। আর সেটাই হচ্ছে লিভ ডেঞ্জারাসলির আমার ব্যাখ্যা। আর নেক্সট ভিডিওতে আমি আরেক জার্মান ফিলোসফার কার্ল মার্কসের একটি উক্তি, যেটা অধিকাংশ সময় ভুলভাবে ব্যাখ্যা করা হয়, সেটা নিয়ে আলোচনা করব। আর সেই উক্তিটা হচ্ছে, রিলিজিয়ন ইজ দ্য ওপিয়াম অব দ্য পিপল। আগামী ভিডিওতে আমরা এই উক্তিটার প্রকৃত ব্যাখ্যা কি সেটা বোঝার চেষ্টা করব। আর নেক্সট ভিডিওটা বোঝার জন্য আমার সাজেশনে দেওয়া এই দুইটা ভিডিও দেখে রাখতে পারেন। আচ্ছা, আপনার কি এমন কোনো পছন্দের উক্তি আছে যেটা আপনাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে? সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি জানতে আগ্রহী। আমারও খুব পছন্দের একটা উক্তি আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।